যে খাস বাংলাগুলো বলবো সেগুলো একদম আমি ডিটেলসে ভেঙে দিয়ে যাবো, আমি পড়াশোনাও করাইতে পারি। তুই কি ভুইল্লা গেছিস, তুই কি করছস, ছেলেটা নিয়ে টান মারছস, যেই ধরনের কথাবার্তা উচ্চারণ করছে, এমনকি আমারে পর্যন্ত তুই তুকারি করে বলছো। ও নাকি আমার কাছে আসলেও বড় সতীন শান্তিতে থাকতে দেয় না, বড় সতীনের কাছে যে আছে তাও জামাইরে বড় সতীন শান্তিতে থাকতে দেয় না, কিছু না কিছু নিয়ে শুধু জামাইরে গুতাইতেই থাকে। ওর তো স্বভাবটাই এরকম, ওর স্বভাব তার জীবনে ভালো হবে না। কুকুরের লেজ কি কোনোদিনও সোজা হয়? আজকে আমি আপনাদেরকে একটা চুন্নির সাথে পরিচয় করিয়ে দিব। আর গাইস, ওই মানুষটাকে চুন্নি বলার অপরাধে আমার জামাই আমাকে যাই বলুক না কেন, আমি বারবারই হচ্ছে তারে চুন্নি বলবো, কারণ সে এটারই যোগ্য। তো চলেন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই সেই মানুষটার সাথে। সে হচ্ছে নিজের শ্বশুর বাড়ি থেকেই চুরি করে পালাই গেছিল তার বাবার বাড়িতে। পালাই যাওয়ার পরে 7 মাস সেখানে থেকে নানান ধরনের নাটক করে, নানান ধরনের, আর এমন নাটক করছিল যেটার কারণে হচ্ছে মানে তার শ্বশুর বাড়ির যত মান সম্মান ছিল সব কিছু ধুলার সাথে মিশে গেছে। তো সেই মানুষ এখন এসে এমন বড় বড় কথা বলে, অবশ্য বলবে নাই বা কেন, চুরের মাত্র বড় গলাই থাকে সব সময়। কুকুরের লেজ যেমন কোনোদিনও সোজা হয় না, ঠিক তেমন ভাবে চোরের স্বভাবও কোনোদিনও চেঞ্জ হয় না। সে নিজের যতই ভালো রাখার চেষ্টা করুক না কেন, মানুষের সামনে ভালো দেখানোর চেষ্টা করুক না কেন, ওই দিন শেষে তার ওই যে চোরের মন পুলিশ পুলিশ সেটা আর মন থেকে যাইতে চায় না আর কি। তো যেই কথায় ছিলাম গাইস, আমি তো চুরি করে বাবার বাড়িতে গেল, মান সম্মান হানি সব কিছু করলো। আর শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে তো উল্টা পাল্টা কথা, শ্বশুরবাড়ির মানুষজনদের দিনের পর দিন কষ্ট দেওয়া, সেই সব কিছু তো আছেই, সেগুলো না হয় নাই বললাম। কিন্তু এখন তার ভুলাওয়ালা ফেসটা দেখলে আপনাদের মনে হবে কি, ও মা, এটা আমরা কারে দেখতেছি, এতদিন আমরা যা ভাইবা আসছি আমরা তো তার দেখি যে হিতে বিপরীত হয়ে গেলাম। মানে এমন মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদের সামনে এসে, আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে আসলে আমরা কি থেকে কি হয়ে গেলাম। তো মিষ্টি মিষ্টি কথা দেয়া মানুষটা এমন ভাবে ভুলায়, মানুষজন সবকিছু ভুলে যায়। ওই যখন আবার সেম কাজটা রিপিট করে, চুরের কাজ তো চুরি করা, সে তো আজকে হোক আর 10 দিন পরে হোক চুরি তো অবশ্যই করবে। তো করার পরে হচ্ছে মানুষজনের হুঁশটা ফিরে যায়, আমরা তো এতদিন অন্য ধ্যানে ছিলাম। তো যেই কথায় ছিলাম গাইস, বাবার বাড়িতে গিয়ে যা নয় তাই করলো। তারপরে হচ্ছে মাঝখানে হচ্ছে একটা সতীন আনলো, কারণ তার হচ্ছে সারাদিন ঘরে আজাইরা বসে থাইকা থাইকা মনে করেন যে কিছু ভাল লাগতেছিল না। এখন কিভাবে হচ্ছে একটা নষ্ট করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে সে ছিল। পরে তার মাথায় আসলো কি, যে একটা মেয়ের এসে সতীন বানাই আনো, সতীন বানাই আই না, সেই মেয়ের লাইফটা নষ্ট কইরা, সেই মেয়ের লাইফটার একদম ঝাঁঝরা পাজরা তেজপাতা বানাইয়া সে জামাইয়ের কাছে প্রমাণ করুক যে আমি আমার জামাইরে অনেক ভালোবাসি। আর কোনো পথ গাইস খুঁজা পায় না। তো খুঁজতে খুঁজতে একদিন একটা ভালো মেয়ের সন্ধান পাইলো, যে কিনা ওই মেয়েটার জন্য জীবন দিয়ে দিতে পারে। যা বলবে তাই একদম কথা মতো, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে, ওই রকম একটা খেলনার মতো মেয়ে পাইছে, আর কি সতীন বানায় নিল। আর ওই মেয়েটা মনে করেন যে একটা দুর্বলতা ছিল, যে তার বোন ছিল না। এখন এই চোরের হচ্ছে মিষ্টি মিষ্টি কথাগুলো শুই না ভাবছি কি, আমার তো একটা বোন নাই, ও আমার বোন হলে সমস্যা কি, 2 বোন নাইলে এক জায়গায় মিলেমিশে থাকলাম, এই ভাইবা তো সবসময় বড় বোনের মতো মানে ভালোবাসা দিল, সম্মান করলো, সব সময় সব কিছুতে স্যাক্রিফাইস করে গেল সেই বোনটার জন্য। সতীন হয়ে আসার পর থেকে এমনকি জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটাও করছে, জামাইয়ের কাছ থেকে নিজেদের দূরে সরাই রাখছে। কিন্তু সেই মেয়েটা নিজেও জানে না যে ঠিক এই জায়গাটা এসে সে তার জীবনের কত বড় একটা ভুল করছে। সে যে জামাইয়ের কাছ থেকে নিজেরে দূরে রাখলো, জামাইয়ের ভালোবাসা থেকে নিজেরে বঞ্চিত করলো, বড় বোন ভাইবা যার জন্য এত স্যাক্রিফাইস করছে, সেই মানুষই যে একদিন তার পিছনে দেওয়া হচ্ছে কুড়ালটা মারবে, সেই জিনিসটা মেয়েটা কখনোই কল্পনা করতে পারে নাই। কিন্তু দিন শেষে ঠিকই বুঝতে পারলো, এমন সময় গিয়ে বুঝতে পারলো যখন মেয়েটার হচ্ছে কোনো দিকে কোনো পথ নাই। ডানে তাকালে তার একটা সন্তান আছে, বামে তাকালে হচ্ছে তার সংসার, আবার সামনের দিকে তাকালে তার সব কিছু হচ্ছে ডানে বামে যা আছে সব কিছু তার ফেলে দিয়ে আসতে হবে, তার অতীত তার শেষ করে দিতে হবে। কিন্তু সেই মেয়েটা তো তার সংসার নিয়ে ভালো থাকতে চায়, নিজের স্বামী সন্তান নিয়ে সাজানো গোছানো একটা সুন্দর সংসার হবে, এটা চায় মেয়েটা। মেয়েটা তো চায় না কারোর সংসার ভাঙতেও, আবার কারোর সংসার থেকে বের করেও দিতে চায় না, সবাই নিয়ে সুন্দরভাবে সংসার করবে, এটাই ওই মেয়েটা চায়। কিন্তু এখন তো মনে করেন যে চোরটা হচ্ছে সহ্য হইতেছে না, যে ওরে নিয়ে আমি সংসার করতে পারবো না, ও তো দেখি আমার জামাইয়ের ভালোবাসা নিয়ে যাইতেছে দিন দিন, এটা তো আমি হইতে দিব না। আমি তো ওরে আনছি ওর লাইফ নষ্ট করার জন্য,
ওর লাইফ নষ্ট করে হচ্ছে আমি আমার জামাইয়ের কাছে আমি যে কতটা ভালোবাসি ওই জিনিসটা প্রমাণ করব, জাহির করব। যাই হোক গাইস, এত ঘুরপেচানি না করি, আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে আমি কথাটা কাকে নিয়ে বলছি। তো আপাই হচ্ছে অনেকদিন ধরে আমার ধুলাই খাইতেছিল না, তার খুব ইচ্ছা করতেছিল আমার কাছ থেকে কিছু ধুলাই খাওয়ার জন্য। তো সেটা তো আমি অবশ্যই হচ্ছে আপারে দিব। আর এই দিকে আমার মেয়েটার কাণ্ড দেখেন, হায় আল্লাহ, আমার এত সহজ সরল বোকাশোকা মেয়েটার এনে আমি কই যাব গাইস, আমি এই চিন্তাই বাঁচি না। বড় সতীন তো চালাক মাশাল্লাহ, আব্দুর রহমানও, আমার জামাই তো মাশাল্লাহ অনেক বুদ্ধিমান একজন পুরুষ। বড় সতীনের মাথার মধ্যে মনে করেন যে বুদ্ধিতে একদম ভরা। তো সেই হিসেবেই বলতেছি, কোনো খারাপ কিছু না। আব্দুর রহমানও কিন্তু মাশাল্লাহ চঞ্চলও, মাশাল্লাহ বুদ্ধিও আছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন। কিন্তু আমার মেয়েটা এইরকম হয়েছে কেন, আমার মতো একদম মানে কি বলবো, এত বোকাশোকা হইলে কি এই দুনিয়ায় চলা যায়? এই যেমন আমি আমার লাইফটাই শেষ করে দিছি, এখন আমার কোনো দিকে কোনো পথ নাই মানুষজনটা অন্ধবিশ্বাস করে। আমার মেয়েটাও পুরো আছে, মানুষজনটার বিশ্বাস করতে 1 সেকেন্ড টাইম লাগে না। ও যে একটা বাচ্চা মেয়ে, ওরে আমি মানে উঠতে বললে উঠতেছে, বসতে বললে বসতেছে, ঘুরতে বললে ঘুরতেছে। তো তখন আমার একটা জিনিস মনে হইতেছিল আর হাসি পাইতেছিল, ইস আমার জামাইটারও যদি আপনি হচ্ছে এমনি একটু হাতের বসে রাখতে পারতাম, আমার হাতের পুতুল বানাইতে পারতাম, যে উঠতে বললে বসে মানে উঠে, বসতে বললে বসে। তারপরে আমি আমার হাতের পুতুল বানাইয়া বড় সতীনের চোখে আঙ্গুল দেওয়া দেখাইতাম যে দেখ, জামাই হাতের মুঠোয় থাকলেই যে তারে হচ্ছে ঘরের মধ্যে দরজায় আটকে রাখতে হবে এইরকম কোনো বিষয় নাই। সবার সাথে চল্লা ফিরা খাইতে দিতে হয়। পুরুষ মানুষ পুরুষ মানুষই, সে থাকবে বাইরে, সবার সাথে চলবে রাজার মতো, সে কেন সারাদিন বউ নিয়ে হচ্ছে ঘর আটকে বসে থাকবে? এইটা কোন ধরনের আচরণ? কিন্তু গাইস, আমার দুর্ভাগ্য, আমার জামাই তো আমার কথা শুনবে না। আর থাক, শোনার দরকারও নাই। দেখি সে তার বড় বউ নিয়ে কয়দিন ভালো থাকতে পারে। ভালো তো থাকতে পারবে না, এটা আমি জানি, একদম গ্যারান্টি। কিছুদিন পরে তারে আবার তার বড় বউয়ের কাছেই ফিরে আসতে হবে। আর এই দিকে দেখেন গাইস, কি পরিমাণের গরম যে আজকে পড়ছে হঠাৎ কইরা, আর এমন রোদ, ঘরের ভিতর থেকে আমার চোখ পুরা ধাঁধা করতেছিল রোদের কারণে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আজকে নতুন 3 পিস পরছি, যেগুলো হচ্ছে কিছুদিন আগে সেলাই করতে দিয়ে আসছিলাম। আর না হলো 20 দিন হয়ে গেছে। টেইলার্স ইচ্ছা মতো ঘুরাইছে, কারণ টেইলার্সে গিয়ে আমি কোনো ধরনের চাপ দিই নেই যে আমার জামা হচ্ছে এখনই দিতে হবে। এ কারণে আমার জামাগুলো একটু ঘুরাইছে আর কি। তো যাই হোক, আমাকে জামাটা পরার পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইজ, বাকিগুলো আপনাদেরকে আস্তে আস্তে পরে দেখাবো। আজকে তো সবেমাত্র একটা পরলাম, ওই যে দেখেন ছাদে ধুয়ে হচ্ছে রোদ দিয়ে রাখছি। আর এত পরা পরবো যে আপনাদের মাথা টাথা সব ঘুরাই যাবে, কারণ আমি হচ্ছে আগের যে জামাগুলো সেগুলো প্রায় 1 বছর ধরে পরতেছি। আরো কিছুদিন পরা যাবে, তারপরে হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন এই নতুন জামাগুলো আবার এখন থেকে পুরা 1 বছর আমি চালাবো। আমি কতটা হিসাব করে চলি গাইস, আপনারা একবার চিন্তা করেন। কিন্তু কিছু মানুষ এসে বলবে কি, আমি শুধু জামাইয়ের টাকা খরচ করি, আমি জামাইয়ের সব টাকা উড়াই ফেলি, আমার কাছে থাকতে আমি জামাইকে ফকির বানাই ফেলছি, ঠিকভাবে জামাইকে খাইতে দিতাম না, কিছু করতে দিতাম না, শুধু টাকা উড়াইতাম আর টাকা উড়াইতাম। আর আমার কিছু না দিলে, আমার কিছু মন মতো না হইলেই নাকি আমি সংসারে ঝামেলা করতাম। আর সে সারা দিন ঘরের মধ্যে বসে বসে হচ্ছে মজার মজার খাবার খেয়ে সে হচ্ছে জামাইয়ের টাকা পয়সা অনেক সঞ্চয় করে ফেলে, শুধু মানে মানুষের দোষ খুঁজতেই ব্যস্ত। নিজেরা যে কিছু দোষ আছে, নিজেরা যে একটু সামলাইয়া চলতে হয়, সেটা সে কখনো বুঝে না। আর গাইস, এখানে এসে আমার মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। দেখেন, গাছে 3টা ড্রাগন আসছিল, 3টা। আমি যে ড্রাগনগুলো দেখার পরে কতটা খুশি ছিলাম, দেখি যে এবার মাশাআল্লাহ অন্যান্য বারের তুলনায় ভালোই কিন্তু ড্রাগনগুলো বড় হয়েছিল। কিন্তু এখন দেখেন পচে শুকাইয়া ড্রাগন পড়ে গেছে। কি যে লাগতেছিল গাইস, গাটা যে কেমনে জ্বলতেছিল বইলে বুঝাইতে পারবো না। যাই হোক গাইস, আমি আমার লাস্ট ব্লগে হচ্ছে বড় সতীনটা একটু ধুলাই দিতে ভুলে গেছিলাম। ভুলে যাই নাই, মনে আছে, কিন্তু জামাইয়ের কথার উত্তরগুলো দিতে দিতেই আমার হচ্ছে বড় সতীনের কথা আর বলার মানে ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমি বলি নাই। যে সময় তো পড়েই আছে, পরের দিন না হলে ওর কথার উত্তরগুলা আলাদাভাবে দিয়ে দিব। আর জামাইও যে কি কি বলছে সেগুলোর উত্তর তো আপনারা অবশ্যই পাবেন। সে যা যা বইলা হচ্ছে অপমান করছে। তো বড় সতীনের কথায় আগে আসি, কারণ ওই যে জামাই বলছিল না যে আমার মা নাকি নাটের গুরু, নাটের গুরু হচ্ছে বড় সতীন, মেইন নাটের গুরুটা। কারণ ও হচ্ছে পিছন থেকে জামাইটা ফুসলাইতেছে ফাসলাইতেছে, এর আগে তো নিজে উল্টাপাল্টা যত বকবগানি আছে বকবগাইয়া গেছে।
এখন হচ্ছে জামাইরে ফুসলাই রাখছে, জামাই কথা বলতেছে। আপনারা তো পরবর্তীতে বলবেন কি যে বড় সতীনটা তো দেখলাম কোনো কথাই বললো না, তুমি যে এত কথা বলছো, বড় সতীন তো চুপ হয়ে আছে। আসলে তো বড় সতীন চুপ করে নাই, বড় সতীন হচ্ছে ও মানে নিজের কথাগুলো জামাইরে দিয়ে বলাইতেছে। আপনারা জামাইয়ের কথাগুলো শুনে বুঝেন না যে সে কি কি বলতেছে। মানে আমার সাথে তো জামাই তেমন কোনো ঝামেলা নাই, আমি তো জামাইরে নিয়েও তেমন কিছু বলি না। বলি তো আমার ঝামেলা বড় সতীনটি নিয়ে, আমি বলিও বড় সতীনটি নিয়ে কথা। ওই জামাই বড় সতীনরে কেন আমি কথা বলছি সেটা নিয়ে এসে আমার সাথে হচ্ছে লেগে যায়। তো বুঝতে পারেন যে বড় সতীনই হচ্ছে জামাইরে ঘরটার মধ্যে রাইখা পুরা অসহ্য বানাই ফেলতেছে। জামাই না পাইরা পরে এসে হচ্ছে আমার সাথে লাগতে আসে। আর কি করবে বলেন, অন্তত শান্তিটা তো লাগবে। আমার কাছে আসলেও বড় সতীন শান্তিতে থাকতে দেয় না, বড় সতীনের কাছে যে আছে তাও জামাইরে বড় সতীন শান্তিতে থাকতে দেয় না। কিছু না কিছু নিয়ে শুধু জামাইরে গুতাইতেই থাকে। ওর তো স্বভাবটাই এরকম, ওর স্বভাব তো আর জীবনও ভালো হবে না। কুকুরের লেজ কি কোনোদিনও সোজা হয়, তেমনভাবে বড় সতীনও জীবন ওরে যাই করা হোক না কেন জীবনও সোজা হবে না। আপনাদের সাথে এরকম একটা ভাব ধরে থাকবে, তারপরে দেখবেন আস্তে ধীরে আসল রূপ প্রকাশ পাবে। আসল রূপ অলরেডি প্রকাশ করা কিন্তু বড় শুটিং শুরু করছে, আরও ভবিষ্যতে পাবেন। ওর কথাবার্তার ধরন যেভাবে চেঞ্জ হয়েছে সেটা তো আপনারা লাস্ট ব্লগে যেভাবে কথাগুলো বলছে, যেই ধরনের কথাবার্তা উচ্চারণ করছে, এমনকি আমারে পর্যন্ত তুই তুকারি করে বলছে। ও নাকি জীবনে আমারে তুই তুকারি করে বলে নাই, বলবে না। আমি নাকি সম্মান দিতে জানি না, আমি অনেক অভদ্র, আমি অনেক চিল্লাচিল্লি করি, মানে ও আমার বড় হওয়া সত্ত্বেও আমি ওরে সম্মান দেই না, আমি ওরে তুই তুকারি করে কথা বলি। কিন্তু ও আমার সাথে জীবনেও এরকমটা করবে না। ও সবসময় আমার সাথে এমনভাবেই কথা বলবে, ঠান্ডা মাথায় নাকি বাস দিবে সে আমারে। এই হচ্ছে তার ঠান্ডা মাথায় বাস দেওয়া। দেখি তুমি তোমার এই হচ্ছে রূপটা, নকল রূপটা কতদিন ধরে রাখতে পারো। আসল রূপ তো একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে। তো বড় সতীন মানে ওর যেটা নিয়ে হচ্ছে মেনলি জামাইয়ের মাথাটা খাইছে, ভিডিওতে এসেও কথা বলছে। আমার আম্মু হচ্ছে বলছে জামাইরে নিয়ে জামাই কালো, জামাই এটা সেটা। আর আমার মা কি বলছে সেটা আমি লাস্ট 2 ব্লগে গাইছি, আপনাদেরকে ডিটেলস বারবার করে ভালোভাবে আমি বুঝাইছি আপনাদেরকে। আশা করি আজকের ব্লগের সেটা আমার বলতে হবে না, চাইলে আপনারা আগের ব্লগটাও দেখে আসতে পারেন আজকের ব্লগটা শেষ করে। তো আমি কেন এটা বললাম মানুষের কাছে এসে যে আমার মা আসার পর এটা বলছে ওইটা বলছে। আমি ভাই আমার লাইফের সব কিছু আমার অডিয়েন্সের কাছে শেয়ার করি। তুমি তো ভাই তোমার ঘরে মানে গাইস বড় সেদিন আর কিছু আপনাদের সাথে শেয়ার করুক বা না করুক, দেখবেন কি ওর যখন খাবারে টান পড়বে না তখন এসে ঠিকই আপনাদের কাছে বেড়ে কান্না করবে, খাইতে পারি না এই করতে পারি না, ওইটা করেই যাবে ও। আর কিছু বলুক বা না বলুক, আর আপনাদের সাথে ওর সাধু সাজার নাটকটা তো অলওয়েজ থাকবে, কারণ সিম্পিতি নিতে হবে তো মানুষের কাছ থেকে। তো আমি কেন বলছি কথাগুলা, আমি বইলা অনেক বড় পাপ করে ফেলছি। তারপরে এই কারণে আমি 5 বছরে জামাইয়ের মন পাই না, এটা সেটা। তা আমি তোমারে বলতে চাই যে আমি 5 বছরে জামাইয়ের মন পাই না, কোন দিক দিয়ে তুমি এই জিনিসটা খুঁজে পাইলে? আমি তো জামাইয়ের মন পাইতেছিলাম দেখে তো তোমার সহ্য হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমারে কোন আক্কেলে এসব কথা বলতে আসো? আমি তো যেটা বলি সেটা সামনাসামনি বলে দিই, কষ্ট কম লাগে গাইস যদি সামনাসামনি বলে দেয়। আমার মতো মানুষ যারা, আমাদের কথাই কিন্তু মানুষের কষ্ট কম লাগে। কিন্তু বড় সুদিন যেটা করছে 6 বছর ধরে জামের সাথে সংসার কইরা বাপের বাড়িতে গিয়া মানুষের কাছে গিয়েও কি বলছিল গাইস, আপনারা ভুলে গেছেন যে জামাই নাকি ওর গায়ে হাত তুলে, এগুলা গিয়েও মানুষের সামনে বলছে। জামাই যখন ওইখানে প্রথমবার গেছিল, জামাইরে যে পা ধরাইছিল, ওইবার মানুষজন জামাইয়ের এসব কথা জিজ্ঞেস করতেছিল যে তুমি আমাদের মেয়ের গায়ে কেন হাত তুলো। এই মেয়ের মুখ দিয়ে এত কথা কিভাবে বাইর হয় যে জামাইয়ের মান সম্মান যা ছিল সব ধুলাই মিশাই দিয়ে আসছে, সে এখন কিভাবে এত বড় বড় কথা বলে? ও মানুষের কাছে গিয়ে বলছে জামাই ওর গায়ে হাত তুলে, জামাই ওর সাথে অনেক খারাপ আচরণ করে, ওর কাছে যায় না, ওরে ঠিকমতো খাইতে দেয় না, ওর বাচ্চার নাকি ভরণ পোষণ দেয় না। তো মানুষজন তো সেটার প্রমাণটা এখন দেখতেছে যে তোর জন্য তোর জামাই কি করতে পারে, তারপরে তার ছেলের জন্য কি করতে পারে, এগুলো তো মানুষ দেখতেছে। তুই যে মানুষের কাছে বইলে আসছিলি, মানুষজন তার শুধু শুধু বলে না এইসব কথা। আর তুমিই বলবা কি এখন? তোমার ফ্যামিলি মেম্বাররা বলছে, তোমার ফ্যামিলি মেম্বাররাও তো এইসব কথা বানাইয়া বলবে না, কিছুটা হইলেও তুমি বলছো দেখেই তারা বলার সাহস পাইছে। নাহলে তুমি সামনে থাকতে তোমার ফ্যামিলির মানুষজন, অন্যান্য ওই যে যারা হচ্ছে বিচার সালিশ করে গাইস,
তাদের কাছ থেকে গিয়ে হচ্ছে এইসব কথা কেমনে বলে। আর ওর সামনে দাঁড়াইয়া আমি তো খারাপ, এই কারণে হচ্ছে আমার মা যা যা বলছে তাই এসে আমি আপনাদের কাছে বইলা দিছি ফরফর কইরা, কিন্তু ও তো অনেক ভালো। ওর সামনে জামার এই কথাগুলো বইলা কেমনে মানুষজন পারলো অপমান করতে। তারপরে জামাই এগুলা শুই না মনে করেন যে সে তো আকাশ থেকে পড়ছে যে আমার বড় বউ এগুলো আমার কি বলছে, আমি বড় বউয়ের গায়ে হাত তুলবো, এটা জীবনে সম্ভব? আপনারাই বলেন এটা জীবনে সম্ভব? জামাই যেমনি বড় বউ করে সেই মানুষের গায়ে, সেই ভালোবাসার মানুষের গায়ে জামাই জীবনে হাত তুলবে? বলছে জামাই মনে করেন যে ওই জায়গায় ভাঙ্গা পড়ছে যে কি হয়েছে, কান্নাকাটি করে দিছে। তো বুঝতেই পারছে যে বড় সতীন সিচুয়েশন পুরো ঘুরাই ফেলছে, তিলেটা তাল বানাই ফেলছে। পরে জামাই বড় সতীনের পাটা ধইরা মাফটাপ চাইয়া শেষ। বড় সতীনের তখন মন গলে না রে, এখন আসছে তার মন গলতে গলতে একদম গইল্লা পড়ে যাইতেছে। ভাব আমার সাথে দেখাইতে এসো না, কি করছো না করছো 7 মাস আমার সব কিছু জানা আছে। আমার সাথে বেশি ঘাড়াইতে আসবা, তোমার ঘাড়ানি একদম আমি বাইর করে দিব দেখো। মানে জামাইরে পা ধরে মাফ চাইছে, তখন কিছু হয় না, এতগুলো মানুষের সামনে বোর পা ধরে পড়ে আছে, কান্না করছে, গড়াগড়ি করছে। ছেলেটারে একটাবার কুলে দেয় না, তুই কি ভুইল্লা গেছিস তুই কি করছস, ছেলেটারে নিয়ে টান মারছস। আমার জামাই নিজে বলছে যে অনেক দূরে চলে গেছে, অটোটা পর্যন্ত দেখা যাইতেছে না, কিন্তু আব্দুলের কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। তুই যে ডাকাতের মতো কাজগুলা করছিস তুই সেগুলো কেমনে ভুললা যাস? আমি তো বারবার বলি আমার সাথে কথা বলতে আসলে 100 বার চিন্তা ভাবনা করে আসবি যে আমি এই কথাটা বলবো নাকি। মানে নিজেরই কোনো মানে ঠিক ঠিকানা নাই, সে আসছে আমার নিয়ে কথা বলতে। আমি নর্মালি মানুষের কাছে বলছি যে একটা মেয়ের মা যখন প্রথমবার আসে তখন যা যা বলে আমি সেটাই মানুষজনের কাছে শেয়ার করছি, মানে পরবর্তীতে যেটা হয়েছে আমি সেটাই শেয়ার করছি। যদি ভালোই ভালোই সব কিছু যাইতো আমি সবার কাছে ভালোই ভালোই শেয়ার করতাম, কিন্তু প্যাঁচ তো লাগাইছো তোমরা। তোমরা হচ্ছে আগে বাগে আজে বাজে কথা শুরু করছো, একবারে সব কথা বলা শুরু করছো, এইটা করবে ওইটা করবে ওইটা করবে। আর জামাই আজকে অনেক কিছু বলছে গাইস, এগুলা হচ্ছে আমি আলাদাভাবে হচ্ছে একটা ব্লগ বানাবো, আপনারা সেই ব্লগে সব কিছু জানতে পারবেন, সব কিছুর উত্তর আমি দিব। আমার মায়ের কাছে নাকি আমি 2 লাখ টাকা দিয়ে দিছি না, এই 2 লাখ টাকা নিয়ে যে তাদের জামাই বউয়ের কি পরিমাণের জ্বলনি। কতদিন বলে যে আমি 2 লাখ টাকা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিছি, কতদিন বলে যে আমার বাবা আসছে তখন আমি আমার বাবার কাছে 2 লাখ টাকা দিয়ে দিছি, আবার এখন আমার মা আসছে বলে কি আমি নাকি আমার মায়ের কাছে 2 লাখ টাকা পাঠাইতে পারি নাই, এই কারণে হচ্ছে আমার মা বাসায় চলে আসছে 2 লাখ টাকার কারণে। কি পরিমাণ অপমানটা করছে। তো আজকের ব্লগে তো বড় সতীনটা ধুলাই দিতে আসছি, এই কারণে জামাইয়ের কথাগুলো আর টানলাম না। জামাইরা আলাদাভাবে হচ্ছে আমি একটা বাংলা ওয়াজ দিব, তার বাংলা সাহিত্য নিয়ে পড়তে হবে না, আমি যেসব বাংলা বলবো, যে খাস বাংলাগুলো বলবো সেগুলো একদম আমি ডিটেলসে ভেঙে দিয়ে যাবো, আমি পড়াশোনাও করাইতে পারি।